আমি আমার প্রথম যে গল্পটা সেটা একটু মজার গল্প। তো আর বাদ বাকি যে মজা গল্পগুলো বলবো সেগুলো একটু মিলিয়ে মিশিয়ে, মানে একটু ভৌতিক গল্প বলবো, আবার কিছু একটু অদ্ভুত ঘটনা বলবো যেটার আমি এখন পর্যন্ত ব্যাখ্যা পাইনি। তো এরকম মিলিয়ে মিশিয়ে আজকে গল্প বলতে এসেছি। আর সবকটা গল্পই ছোট ছোট, খুবই ছোট ছোট গল্প। তো যাই হোক, প্রথমে মজার গল্পটা দিয়ে শুরু করি। আমি যখন ক্লাস 11-এ পড়তাম তখন আমি একটা টিউশনি করতাম, মানে একটা বাচ্চা মেয়েকে পড়াতাম। বাচ্চাটা মানে ক্লাস 3-তে পড়তো। যাই হোক, 3-তে কি 4-এ হবে এবারে। তো যেইখানে পড়াতে যেতাম সেটা একটা ফ্ল্যাট, 5তলা একটা ফ্ল্যাট। এবং ফ্ল্যাটটা না একটুখানি ঘুপচি ঘুপচি, মানে ছোট ছোট ঘর, খুব বেশি বড় খোলামেলা ফ্ল্যাটটা নয়। আর যেই জায়গাটা দিয়ে লিফটে ওঠে সেই জায়গাটা না পুরো অন্ধকার থাকতো। আর ছোট্ট একটা মানে লাল রঙের একটা, আমরা যেমন বাড়িতে নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখি ঠিক ছোট্ট ওরকম একটা আলো টিম টিম করে জ্বলতো। মানে আর আমি তো ছোট থেকে একটু বরাবরই ভীতু, তো আমার খুব ভয় লাগতো ওই মেয়েটাকে পড়তে যেতে, কারণ ওই ফ্ল্যাটটার জন্য, আর কোনো কারণ নেই। তো আমি যাই হোক তবুও যেতাম পড়াতে। এবং আর ওদের ইয়েটা ছিল 5তলা, মানে যে মেয়েটাকে পড়াতাম তাদের ঘর ছিল 5তলায়। তো আমি ওদের ঘরে পড়াতে যেতাম। তো একদিন না পড়াতে পড়াতে ওই মেয়েটা আমাকে বলছে, জানো তো মিস, আমাদের ফ্ল্যাটে না ভূত আছে। আমি না অবাক হয়ে গেলাম, কি তাই? মানে আমি এখানে একা পড়াতে আসি, এবার আমার তো প্রচন্ড ভয়ও লাগছে যে বাবা আমি কোথায় পড়াতে আসলাম। তখন এবার ওর কথাটা না ওর মা শুনতে পেয়েছে। ওর মা শুনতে বলেছে, হ্যাঁ মিস, ও ঠিকই বলেছে, আমাদের ফ্ল্যাটে আছে। দেখতে পাই না, কিন্তু ওদের যেহেতু ওই মুরগির মাংসের দোকানের মুরগির মাংসের ব্যবসা ছিল, তো অনেক রাত্রি অবধি ওর বাবা আসতো ওই দোকান ছেড়ে, এসে অনেক সময় মাংস টাংস নিয়ে আসতো। নিয়ে এসে, মানে ওর মা বলছে আর কি, মাংস নিয়ে আসতো। এবার 12:30, 1টা, 1:30 অবধি ওর মা, অনেক রাত্রি হলেও ওর মা রান্না করতো, মাংসটা রান্না করে রাখতো যখনই নিয়ে আসতো। তো বলে কি, আমি যখন সবার লাস্টে এরকম, আর তো কেউ সবাই একটু ঘুমিয়ে পড়ে, সবার লাস্টে আমিই রান্না করি এত রাত্রি অবধি। ধরো পরের দিনের রান্নাটা আগের দিন মাংসটা করে রাখলাম টাটকা টাটকা। তো বলে যে উপরে না, ছাদেও না ওরকম কি যেন বাটনা বাটছে, কি যেন মানে একটা লোহার বল ভারী গড়িয়ে দিলে, মানে একটা ভারী লোহার বল গড়িয়ে দিলে যেরকম হয়, ঘর 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 করে যাচ্ছে, তারপর দৌড়াদৌড়ি করছে, হাঁটাচলা করছে, এরকম আওয়াজ পাওয়া যায়। তো প্রথমে ভাবলাম যে আমাদের ফ্ল্যাটের অন্যান্য কেউ হয়তো আছে যাদের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে সবার শেষে তো আমরাই ঘুমাই, অনেক রাত্রি অবধি আমরাই জেগে থাকি, আর তো কেউ জেগে থাকে না। আর জেগে থাকলেও নিচের তলায় জেগে থাকে, কিন্তু উপর থেকে আওয়াজটা আসছে। তখন মানে ওরা বুঝতে পারলো যে ওখানে কিছু একটা ব্যাপার আছে। মানে অন্যান্য ফ্ল্যাটের লোকের সাথে আলোচনা করলো, তো প্রত্যেকেই বলে আমি ভাবছি ও করছে, ও ভাবছি ও করছে, এরকম। হ্যাঁ, আসলে আদৌ তাই নয়, মানে ওটা ফ্ল্যাটেরই একটা গন্ডগোল, ছাদ থেকেই আসতো আওয়াজটা। তো এই ঘটনাটা আমি যেদিনকে শুনেছি সেদিন থেকে তো আমার ভয় আরো বেড়ে গেছে। এইবারে এই ঘটনাটা শোনার 1-2 দিন পর আমি মেয়েটাকে আবারও গেছি পড়াতে, মানে রোজই পড়াতে যেতাম। সপ্তাহে বোধহয় শনি রবিবার বা শনিবার পর্যন্ত পড়াতাম, রবিবার বোধহয় ছুটি থাকতো এরকম। কিন্তু মানে যেদিন কি ঘটনাটা ঘটেছে সেটা বলছি, মানে ঘটনাটা ঘটেছে এই গল্পটা শোনার 2-3 দিন পর। সেদিন কি হয়েছে, সেদিনকেও শীতকাল ছিল, আগেই বলে রাখি শীতকাল। আর 5টার সময় মেয়েটাকে যেতাম পড়াতে, 5টার সময় মানে তো অন্ধকারই বলা চলে, অনেকটাই অন্ধকার হয়ে যেত। আর ওই ফ্ল্যাটের ভিতর যখন ঢুকছে একদম ঘুটঘুটে অন্ধকার। অন্যদিন একটা লাইট জ্বলে, একটা দারোয়ান বসে থাকে, হাওয়া গোপা লোক একটা, কিন্তু সেদিনকে সেও বসে নেই, আর ওই লাইটটাও একদম জ্বলছেই না,
টিম টিম মানে পুরোটাই অন্ধকার। সেদিনকে না আমার আরো ভয় লেগে গেছে যে আজকে মানে আমার কপালে, আমি আজকে ভূতের পাল্লায় পড়বই, মানে আমার কপালে আজকে খুব খারাপ। আমি এই মানে ঠাকুরের নাম করতে করতে আমি জানি আমার কপাল আজকে খুব খারাপ এরকম, তবু আমি ঠাকুরের নাম করে যাচ্ছি করতে করতে, মানে ঢুকবো কি ঢুকবো না, মানে ওদের ফ্ল্যাটের ওই লিফটের সামনেটা গিয়ে না অনেকক্ষণ দাঁড়িয়ে, মানে একটু দাঁড়াচ্ছি আবার বাইরে চলে আসছি, আবার দাঁড়াচ্ছি বাইরে চলে আসছি, কিন্তু বাইরে এসে ওই লোকটাকে আর দেখতে পাচ্ছি না, মানে যে ওই তোমার ওই দারোয়ান টাইপের একজন থাকে, তো সেই লোকটাকে না আমি দেখতে পাচ্ছি না। আমার এত রাগ হচ্ছে যে অন্যদিন বসে থাকে, আজকেই বসলো না। তো এবারে কি হয়েছে, আমি তো দোনামোনা করে ঢুকে গেছি, ঢুকে লিফটেও ঢুকে গেছি, লিফটে একা আমি। এইবার ব্যাপারটা হচ্ছে লিফটের কারসাজি তো আমি জানি না, আমি শুধু ওই গিয়ে উঠবো, মানে আমি শুধু জানি যে আমি গিয়ে উঠবো, আমি বটম টিপবো, তারপর লিফটটা চলবে, তার আগে লিফট চলবে না। এবার সেদিনকে ওরকম ভয়ের মধ্যে দোনামোনা করে ঢুকেছি। তারপরে কি আছে, আমি যে লিফটে উঠে দরজাটা কলাপসিবল গেটটা বন্ধ করেছি, সাথে সাথে লিফটটা চলতে শুরু করেছে। এইবার আর 5 তলায় তো, মানে এক একটা তলা মনে হচ্ছে এক এক ঘন্টা যাচ্ছে, মানে এত ভয় পেয়ে গেছি আমি। তো মানে চোখ মুখ এরকম বন্ধ করে, হাতে বন্ধ করে জাস্ট এক কোণে গিয়ে এরকম চুপচাপ মানে দাঁড়িয়ে ঠাকুরের নাম করছি, আমার হাত পা শক্ত হয়ে গেছে। দিয়ে আমি তো ভেবেছি যে আজকে আমি মানে ভূতের পাল্লায় পড়বই, ভূত আজকে আমাকে ধরবেই। আর এইরকম ভাবতে ভাবতে ভয় ভয় আমি উঠছি যখন, আর তখন মানে ভয় ভয় উঠছি যে আর মনে মনে ভাবছি যে ঠাকুর প্লিজ আজকের দিনটা আমাকে বাঁচিয়ে দাও, আজকে যদি আমি বাড়িতে যেতে পারি, পরদিন থেকে আমি পড়ানোই ছেড়ে দেবো। আজকের দিনটা ঠাকুর বাঁচিয়ে দাও, আর পরদিন থেকে আমি এই ফ্ল্যাটে ত্রিসীমানা মানাচ্ছি না। মানে মনে মনে এরকম ঠাকুরকে ডাকছি আর বলছি, ঠাকুর এই ভুল আর কোনোদিন করবো না, আমি আর ফ্ল্যাটে আসবোই না পড়াতে। তো এইবার মানে উঠতে উঠতে সেই কোনো রকমে আমার তো মানে ঠাকুরকে ডাকছি, ভয় ভয় কাঁদো কাঁদো অবস্থা, মানে প্রায় কেঁদেও ফেলেছি এরকম। তখন দেখি কি উপর থেকে না, মানে ঠিক 5 তলাটা উঠবো তার আগে দেখছি উপর থেকে একটা মুখ মানে এরকম ঝুঁকে পড়ে রয়েছে, আর চশমা পরা। আমি ভাবছি এটা কে, মানে একবার মুখটা এরকম ইয়ে করছে, কলাপসিবল যেটা এরকম ইয়ে মানে বাড়াচ্ছে, আর একবার মানে সরে যাচ্ছে এরকম। তখন একবার না দুবার ওই মুখটা আমি দেখতে পেয়েছি। তো আমি ভাবলাম কি এই মুখটা আবার কার, তো ভালো কি যে তারপর দেখি যে না একটু মনে হয় ঘরের জন্য কেউ কথা বলছে, ঘরের থেকে কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। যেই না 4 তলাতে বোধহয় লিফটটা থেমেছে, 4 তলা কি, হ্যাঁ লিফটটা থেমেছে, 4 তলায় ছিল ওই ছেলেটা। এবার তখন সেই সময়, আর লিফটটাও ছিল খুব স্লো, মানে একটা লিফট থাকে না খুব ধীরে ধীরে ওঠে, একটা আছে খুব ফাস্ট ওঠে, আর খুব ধীরে ধীরে যেন লিফটটা উঠছে। মানে খুব বিরক্তিও লাগছিল, ভয় তো লাগছিল, বিরক্তিও লাগছিল। তো দেখলাম যে মানে ওই ছেলেটা যখনই মানে ছেলেটার মুখটা যখনই দেখতে পেলাম, আমি বললাম যাক বাবা একটা অন্তত মানুষ দেখতে পেয়েছি। তড়িঘড়ি আমি লিফট থেকে নেমে পেরেছি, নেমে পড়ে বাকিটা সিঁড়ি আমি হেঁটেই উঠে দৌড়ে দৌড়ে ওকে গিয়ে দরজা দেখাচ্ছি, ধাক্কা দিয়ে। এবার যাই হোক পড়ি টড়ি এসেছি। ও বলছে মিস এত হাঁপাচ্ছেন কেন? আমি বললাম না কিছু না, তুই পড় মন দিয়ে। তো পড়ি টড়ি আমি বাড়িতে এসেছি, বাড়িতে এসে আমি বাবা মাকে বলছি যে আজকে না আমার সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে, আমি আর ওই ফ্ল্যাটে পড়াতে যাব না। তার আগের দিন কদিন আগে ওর মা বলছিল ফ্ল্যাটটা ঠিক না, আর আজকে আমার সাথে এরকম হয়েছে। তো তখন বাবা পাশ থেকে শুনছে, বাবা এসে মানে অফিস থেকে এসে খবর দেখছিল, বাবা পাশ থেকে শুনে তখন আমাকে বাবা বলছে যে আরে বোকা, ওটা হচ্ছে গিয়ে লিফটের মানে ফাংশনের ব্যাপার, হয়তো উপর থেকে যে যাকে তুমি দেখেছো সে টিপে দিয়েছে বোতাম, এবার তুমি যেই লিফটের নিচে ছিল, 1 তলায় ছিল, উপর থেকে বোতাম টিপে দিয়েছে, তুমি যেই
দরজাটা বন্ধ করেছে, অমনি ওটা চলতে শুরু করে, ও উপরে চলে গেছে। ওটা লিফটেরই ব্যাপার, ওটা কোনো ভৌতিক ব্যাপার নয়। তো ওইটা শুনে আমি অবাক হয়েছিলাম এবং শান্তি পেয়েছিলাম। যাক বাবা, মানে আমি তো ভেবেছিলাম বোধহয় অন্য কিছু, যেটা হয় আর কি, ভূতের ঘটনা শুনলে এটাই মনে হয় বোধহয় সব জায়গাতেই বোধহয় ভূত আছে। তো এই ছিল আমার প্রথম মজার ঘটনা। আচ্ছা, দ্বিতীয় একটা মজার ঘটনা বলবো। তো আর এই মুহূর্তে আমার মনে পড়ে গেছে। তো সেটা হচ্ছে গিয়ে, আমার শ্বশুরের মাথায় না চুল নেই, ঠিক আছে? তো টাক মাথা, চুল নেই। এবার উনি না মাঝে মাঝে উইক পড়তেন। হ্যাঁ, মানে ধরুন বিয়ের অনুষ্ঠানে, মানে কারুর বিয়েতে যাবে এরকম, তখন উনি মাঝে মাঝে উইক পড়তেন। তো এরকম আমার মাসি শাশুড়ির বিয়েতে আমার শ্বশুরমশাই গেছেন। প্রথমে গিয়ে, মানে যেদিনকে কথা বলার সেদিনকে বোধহয় কথাবার্তা তো বলে এসেছে। হ্যাঁ, এবার না, বিয়ের দিনকে কথা বলছি। বিয়ের দিনকে আমার মাসির শাশুড়ি আর কি বিয়েতে আমার শ্বশুরমশাই যখন গেছেন, উইক পরা, তখন মাথায় আর কি উইক পরা, মানে পুরোটা সামনেটা পুরোটা টাক। তো ওরকম উইক পরে গেছে। এবার মাসি শাশুড়ির যে শাশুড়ি, সে তো মানে তার সাথে সবার সাথে পরিচয় করে দিয়েছে। এবার আমার শ্বশুরকে একভাবে চিনেছে, বয়স্ক মানুষ, যে না চুল টুল আছে মাথায়, এরকম ভাবে চিনেছে। এবার যেদিনকে ইয়েতে গেছে, বউ ভাতে গেছে, ওই দিন তো উইক টুইক পরে কাটিয়ে দিয়েছে। এবার যেদিনকে বউ ভাতে গেছে, সেদিনকে প্রচন্ড গরমে বিয়ে হয়েছে, তো প্রচন্ড গরম ছিল। আর এতটাই গরম ছিল যে উনি কি করেছে, মানে মাথার উইক পরে না মাথাটা অনেক গরম হয়ে গেছে, ওনার শরীর খারাপ লাগছে। হ্যাঁ, শরীর খারাপ লাগছে, মানে বমি বমি পাচ্ছে এরকম। উইক পরলে মাথা এমনিই গরম হয়ে যায়। তখন উনি কি করেছে, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে উইক খুলে চোখে মুখে জল দিচ্ছে, এরকম করছে। বমি টমি করছে কিনা জানি না, কিন্তু এরকম চোখে মুখে জল দিচ্ছে, এরকম হাওয়া করছে, এরকম করছে। তো যাই হোক, উইকটা খুলে ফেলেছে। মানে এত শরীর খারাপ লাগছে, তখন আর ওই মাথায় চুল থাকলো কি থাকলো না ওর সাথে দরকার নেই, উনি উইকটা খুলে ফেলেছেন। খুলে ফেলে এবার যাই হোক, ওনাকে তো মানে আমার এই বাড়ির লোকেরা তো সবাই চেনে। এবার মাসির যে শ্বশুর বাড়ি, সেই শাশুড়ি ওরা তো চেনে না। উনি তো ওনারা কি, মানে মাসির যে শাশুড়ি, সে তো আমার শ্বশুরকে উইক পরা অবস্থায় দেখে চিনতে পেরেছে যে এটা একটা বোনের বর। এবার যেদিনকে বউ ভাতের দিন গেছে, ওরকম উইক খুলে আর কি টাক মাথা অবস্থায়, তখন বলছে কি যে আমি তো সবাইকে চিনতে পারলাম, কিন্তু এই লোকটা কে? তখন বলছে যে এইটা তো, আরে আগের দিন পরিচয় করে দিলাম না যে এইটা ওনার দিদির বর। তখন বলছে যে আগের দিন তো চুল ছিল মাথায়, তাহলে চুলটা কোথায় গেল? মানে উনি সব জায়গায় উইক পরে যেতেন, এবার ওনারকে চুল অবস্থায় সবাই মানুষের চেনে। এবার শরীরটা খারাপ লেগেছে, উইকটা খুলে ফেলেছে, ব্যাস আর কেউ চিনতে পারছে না। যাই হোক, এই ঘটনাটা আমার খুব মজা লেগেছে। যখন বলছে যে ওনাকে তো বোঝা যাচ্ছে না তো আগের দিন চুল টুল ছিল, বলছে যে হ্যাঁ আগের দিন চুল ছিল, বলে ওটা উইক পড়েছিল, আজকে শরীরটা খারাপ লাগছে তাই জন্য এরকম খুলে ফেলেছে, আসলে উনি টাকি। তখন বলছে ও আচ্ছা, মানে ভেবেছে আগের দিনে ওরকম ছিল না যে অচেনা লোকটাকে, মানে একটা চেনা মানুষজনদের মধ্যে একজন অচেনা লোক চলে এসেছে, একে ওই বাড়ির থেকেও চিনি না, দেখিনি, আবার এই বাড়ির থেকেও তো আমরা চিনি না, এরকম প্লেটেরও ব্যাপার থাকে। আগেকার দিনে মানুষদের একটা প্লেটেরও ব্যাপার ছিল, যে অচেনা মানুষদের হলে খুব একটা যে খেতে দেবে ওরকম ব্যাপার ছিল না। তো যাই হোক, এবারে হচ্ছে গিয়ে আরেকটা ঘটনা বলবো। এটা ছিল 2 নম্বর ঘটনা। এবার 3 নম্বর ঘটনায় যাই। 3 নম্বর ঘটনাতে বলবো
সেটা একটু অন্য টাইপের ঘটনা, আমার সাথেই ঘটা আর কি, আমার নিজের একটা অভিজ্ঞতা বলছি। তখন আমি এখন যে ঘরে বসে লাইভ করছি আমি তো এই ঘরেই শুই, কিন্তু আমার খাটটা এখন এই সাইড সরানো হয়েছে, আগে খাটটা ছিল আমার জানলার পাশে, এবং আমি জানলার পাশেই শুই, আর এই পাশের ধারটা আমার বর শোয় আর কি। তো একদিন কি হয়েছে, আমি এই ঘটনাটা ঘটেছে 2018 সালের ডিসেম্বরের 5 তারিখে। আমার এখনো মনে আছে, তার কারণ কি আমার কাছে ঘটনাটা খুব আশ্চর্যজনক। এবারে তো আমি শুয়েছি, রাত্রিবেলা শুয়ে ঘুমিয়েছি। এবার আমার ঘুমটা না খুব একটা যে গভীর ঘুম হতো তা নয়, একটু পাতলা ঘুমও হতো। তো এবার মাঝে মাঝে হয় না যে একটা আমি আমার বাঁ দিকে কাত করে শোয়ার একটু ঘুমানোর একটু অভ্যাস। এবার তো আমি জানলার দিকে মুখ করে বাঁ দিকে কাত করে ঘুমিয়েছি, কিন্তু এবার মাঝরাতে যখন হয় না যে একটু সোজা হয়ে আবার ধরো ডান দিকে কাত হচ্ছি এরকম, তো আমি ওরকম ডান দিকে কাত হচ্ছি যখন, তখন না আমার অভ্যাস আছে এরকম সোজা হয়ে শুয়ে এরকম হাত দুটোকে ওই যে এরকম ভাবে মানে মাথার উপর আলমোড়া কাটে না, ঠিক এরকম ভাবে মাথার উপর দিয়ে, তো আমার ওরকম অভ্যাস আছে। তো কি হয়েছে, ওই দিনকে রাত্রেবেলা শুয়েছি, বাদিক ফিরে শুয়েছি, শুয়ে যখন মাঝরাত্রে একটু এখন ঘুমটা ভেঙেছে, তখন ডিসেম্বর মাস, শীতকাল তো, মাঝ রাত্রে বলবো না, ঠিক একটু ভোরের দিকটাতেই হবে, কিন্তু তখনও যেহেতু শীতকাল বলে তখনও আর কি বাইরে আলো টালো ফোটেনি, অন্ধকার, খুব অন্ধকারই ছিল, মানে রাত্রির মতন অন্ধকারই ছিল। তো সেরকম আর কি, তো আমি ওরকম সময় আমার মনে আছে যখন সোজা হয়ে শুয়ে ওরকম মাথার উপরে এরকম হাত দিয়ে আলমোড়া কাটছি, তখন আমার মনে হলো আমার মাথার কাছে না কেউ একজন বসে রয়েছে। তো আমি না হাতটাকে একবার এরকম করলাম, আর বললাম হাতে ঠান্ডা ঠান্ডা কি ঠেকলো। আমি বললাম কি এটা বোধহয় আমার কি মনের ভুল, আমি ঠিক বুঝতে পারছি না। তো দ্বিতীয়বার মানে আমার কিন্তু ঘুমটা ভেঙে গেছে, তখন ঘুমটা পাতলাই ছিল, তো ঘুমটা ভেঙে গেছে, তখন আমি আবার হাতটাকে এরকম করলাম, তখনও দেখছি আমার মাথার কাছে ঠিক মশারিটা চেপে বসে থাকলে যেরকম হয়, সেই মশারিটা একদম শটান হয়ে আমার গায়ে এরকম মানে হাত আঙ্গুলের এরকম ভাবে লাগছে, এবং মশারির সাথে যে বসে রয়েছে বা মানে যে বসে রয়েছে তার গাটা না ঠান্ডা, আমার আঙ্গুলটা কিন্তু স্পষ্ট, আমি এখনো আমার মনে আছে আমি স্পষ্ট একটা ঠান্ডা অনুভব পেয়েছি, যেন আমার মাথার কাছে কেউ বসে আছে। এবং আমি না অন্ধকারকে খুব ভয় পাই, এই অন্ধকারকেও তো ভয় পাই, এবং সাপকেও না খুব ভয় পাই। তো আমি বলে আর ছোটবেলা থেকে শুনতাম যে সাপের গা নাকি খুব ঠান্ডা হয়। তো আমার মাথায় প্রথমে ওটাই এসেছে, কোনো ভূত প্রেতের ব্যাপার আসেনি, আমার মাথায় প্রথমে ওটাই এসেছে যে আমার মাথার কাছে বোধহয় মশারির গায়ে মানে চেপে কোনো সাপ, বড় কোনো সাপ, কুণ্ডলি পাখি ওরকম রয়েছে, এবং সাপের গায়ে বোধহয় আমার আঙুলটা লাগছে, ওরকম ঠান্ডা ঠান্ডা লাগছে। 2-3 বার আমি ফিল করলাম, 2-3বারই ওরকম হলো যে আমার মাথার কাছে কেউ বসে রয়েছে। আমি না ভয় তড়িঘড়ি উঠে বসলাম, উঠে যখন বসলাম মানে আমি যে ডাকবো পাশের বরকে, সেই ডাকার ক্ষমতাটাও আমার নেই, কিন্তু আমি উঠে বসেছি, উঠে বসে কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। এবার আর ঘর হচ্ছে ঘুটঘুটে অন্ধকার, শুধু একটা ছোট নাইট ল্যাম্প জ্বলছে, কিন্তু তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তার মধ্যে ঘুম থেকে উঠেছি তো মানে সদ্য তো ঘুমটা ভেঙেছে, ঘরটা যেন আরো চাপ চাপ অন্ধকার লাগছে, কিছু বোঝা যাচ্ছে না। তো মাথার কাছে ওরকম উঠে বসার পর মাথার কাছে কিন্তু কাউকে কিছু দেখতে পাইনি। এবার আমি যে ঘরের লাইটটা জ্বালাবো, বেড সুইচটা পাশে আছে, সেই ভয়টাও মানে সেটাও জ্বালাতে পারছি না, আমার ভয় লাগছে, ভয় গুটিসুটি মেরে অনেকক্ষণ ধরে বসে আছি, বসে ভাবছি যে কি হলো, মাথায় কি মাথার কাছে কিরকম সাপ বসে আছে। তখন একটু পরে জাস্ট আমি বসে এরকম চিন্তা করছি যে আমি কি করব, এবার সাপটা যদি মশারি ভেদ করে বিছনায় ঢুকে পড়ে, মানে আমার মাথায় এইসব চিন্তা হচ্ছে। তখনই দেখি
যে আমার দরজার কাছে, মানে এই ঘরে দুটো দরজা আছে, মানে আমি যে ঘরে শুই এখন, মানে এই ঘরে বসে কথা বলছি, এই ঘরে দুটো দরজা আছে। একটা দরজা হচ্ছে গিয়ে ঠাকুর ঘরের দিকে, আর একটা দরজা হচ্ছে গিয়ে ওই বাইরের থেকে এই ঘরে ঢোকার দরজা। তো বাইরের থেকে এই ঘরে ঢোকার যে দরজাটা, সেই দরজার পিছন দিকটাতে একটা না এরকম গোল সার্কেল করে একটা আলো পড়লো। হ্যাঁ, এবার আলোটা যখন পড়লো, আমি প্রথমে ভাবলাম, এবং আলোটা শুধু পড়লো না, আলোটার মধ্যে না মানে একটা কোনো পুরুষের অবয়ব, এবং সামনাসামনি না, এইরকম ভাবে সাইড করে আছে, মানে এরকম সাইড ফেসটা দেখতে পাচ্ছি। তো আমি ওই মানে এরকম মানে অবয়ব বলবো না ছায়া বলবো আমি বুঝতে পারছি না, মানে আলোর মধ্যে ওইটা কালো রঙের, মানে ছায়া বলুক বা অবয়ব বলুক, এরকম সাইড ফেস করে এটা কালো রঙের। হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পেলাম। দেখার পর তো আমি ভাবলাম কি, প্রথমে আমার মাথায় আসলো যে আমি জানলার পাশে শুয়ে, আগেই বললাম, ওই জানলার ওপারে একটু একটা বাড়ি ছিল আর কি, একটু জঙ্গল জঙ্গল মতো, তার উপরে রাস্তা, সেই রাস্তায় আলোটা জ্বলছে। আমি ভাবলাম কি ওই রাস্তা থেকে আলো জ্বলছে, হয়তো কোনো মিস্ত্রি উঠেছে, সেই ছায়াটা এখানে পড়েছে। তার পরক্ষণেই ভাবলাম, আরে আমার ঘরটা তো অনেকটা দূরে, আর জানলার কাজটাও ঘষা কাজ, মানে এই কিছুক্ষণ আমি দেখলাম, কিন্তু ছায়াটাকে আমি দেখলাম 10 সেকেন্ড মতো। তারপরেই যখন ছায়াটা নিভে গেল, তখনই আমার হুঁশ আসলো, আরে ওই রাস্তার আলোর যে রিফ্লেকশনটা, সেটা আমার ঘরে কি করে পড়বে? জানলার কাজ তো ঘষা কাজ, এবং যদি কোনো মিস্ত্রিও আসে, তার অবয়বটা এইভাবে দেখা সম্ভব নয়, কারণ আমার জানলার পাশে একটা ড্রেন আছে, একটা পাঁচিল আছে ছোট, তারপরে আম গাছ, মানে আতা গাছ, জঙ্গলে ভর্তি একটা বাড়ি আছে, তারপরে রাস্তা, তারপরে আলো, এত দূর থেকে ওটা আসা সম্ভব নয়। তাহলে আমি এটা মানে কার ছায়া দেখতে পেলাম, এটা আমি ভাবছি বসে বসে। অনেকক্ষণ ভাবার পর মানে আমি কিছুতেই এটার উত্তর খুঁজে পেলাম না, এবং শুয়ে যে পড়বো, ভয় যে ডাকবো, যেখানে ওই যে উঠে বসেছিলাম সাপের ভয়ে, তখনও তো হাত পা চলছিল, নড়াচড়া করতে পারছি, কিন্তু যখনই এই সেন্সটা আসলো, এই ছায়াটা যখন দেখলাম, তখনই আমি না আরো ভয় পেয়ে গেলাম, এবং ভয় পেয়ে গিয়ে না আমার আর মানে বসে আছি তো বসে আছি, পাথরের মতো, নড়াচড়া করার ক্ষমতা নেই। এবার কি তারপরে কি করব, মানে কতক্ষণ এবার বসেছিলাম জানি না। তারপরে মানে পাশের ঘর থেকে কেউ বাথরুমে উঠলো, তার সেই আওয়াজটা পেলাম আর কি। সেই আওয়াজটা পাওয়ার পর আমার একটুখানি মানে মনে সাহস এলো। তখন আমি কি করলাম, লাইট ফাইট আর না জ্বালিয়ে চুপচাপ আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ে এবার ঘুম তো আসছে না, আমি ভাবছি এটা কি হলো। তারপরে যখন সকাল হলো, তখন মানে সকালেও তো আর বেশি সময় ছিল না আর কি, আর 1 ঘন্টা মতো, 1-1.5 ঘন্টা পরেই সকাল হয়ে যেত এরকম। ততক্ষণ জাগা ছিলাম, তখন ওই জন্যই আর কি বললাম যে একটু ভোরের দিকের কথা। তো এবার যখন সকাল হলো, তখনও না আমার মাথায় ঘুরছে যে আমি এটা কি দেখলাম। আমি না একবার আমার বরকে বললাম যে ঘরে না মনে হয় সাপ ঢুকেছে, তুমি একটু খাটের তলাটা দেখো তো, ঘরে মনে হয় সাপ ঢুকেছে। কিন্তু তারপরের কথাগুলো না আমি আর ওকে বলিনি, কারণ হাতে ঠান্ডা ঠান্ডা লাগলো, এটা হয়তো সাপও হতে পারে। কিন্তু সাপ যদি মানে থাকে, তাহলে তো মাথার কাছে গুটুলি পাকিয়ে অল্প একটু হাইটে থাকবে, এবং আমার হাতটা তো অনেকটা উঁচুতে উঠেছে, কেউ যদি না বসে থাকে তাহলে ওরকম ভাবে আমার হাতটা ওরকম ভাবে টাচ করবে না ওরকম গায়ে। তো নিশ্চয়ই সাপ হবে না, নিশ্চয়ই কেউ বসেছিল আমার মাথার কাছে। এই ঘটনা, এই মানে জিনিসটা হলো ডিসেম্বরের 5 তারিখ। ঠিক তার কদিন বাদে ডিসেম্বরের 11 তারিখে আমার অটোতে অ্যাক্সিডেন্ট হলো। ওই 2019 সালের কথা বলছি, এবং সে অ্যাক্সিডেন্ট খুবই মারাত্মক অ্যাক্সিডেন্ট। মানে আমি যে বেঁচে আছি ঠাকুরের অশেষ কৃপা, যাই হোক, কারণ
অটোতে আমি পিছনে সেফ জায়গাতেই বসেছিলাম, কিন্তু অটো উল্টে মানে চলন্ত অবস্থায় অটোটা উল্টে মানে আমি বাড়িতে ফিরছিলাম, এই বাড়িতেই আর কি ফিরছিলাম একটা কাজ থেকে। বাড়ি ফেরার পথে সামনে থেকে একটা টাটা সুমো আমাদের অটোটাকে ধাক্কা মারলো। ধাক্কা মারার পর অটোটা যেহেতু চলছিল, আমি অটোটার পিছনে বাঁ ধারে বসেছিলাম। অটোটা মানে বাঁদিকে হেলে গিয়ে, যেদিকে আমি বসেছি বাঁদিকে হেলে গিয়ে অনেকটা ঘষে, যেহেতু স্পিডে মানে চলছিল, যেহেতু তাই ধাক্কা লাগার পরও ওই স্পিডটা ছিল, কিছুটা স্পিডে চলে গিয়ে, এবং আমি মুখটা বাঁচিয়ে নিয়েছি, আমার হাত ফাত পুরো ছেঁচড়াতে অনেকটা চলে গেছে, আমার মুখটা বেঁচে গেছে, বাদ বাকি আমার পা ফা গুলোতে একদম ছেঁচড়ে গেছে। এবং অটোটা, আমি নিচে পড়েছি, আমার ঘাড়ে সমস্ত মানুষজন পড়েছে এবং অটোর রডটাও ভেঙে গেছে, অটোটাও আমার ঘাড়েই পড়েছে। মানে এই মানে অ্যাক্সিডেন্টটা, এই মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, এইটা শোনার পর আমাকে তো আমার একজন বললো যে তোমার তো অশেষ কৃপা, তোমার কলার বোন ভেঙে যায়নি, কারণ তুমি যেভাবে পড়েছো তোমার তো বাঁচারই কথা নয়। মানে গুরুদেবের অশেষ কৃপা যে তুমি এখনো বেঁচে আছো, এরকম। মানে খুবই মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। যাই হোক, তো আমার এই ঘটনা, তারপরেই আমি মানে চিন্তা করলাম যে এরকম আমি রাত্রিবেলা দেখলাম আর তারপরেই এটা হতে পারে এটা ঠাকুরের কোনো কৃপা দৃষ্টিও হতে পারে। কারণ আমি আমার যে দীক্ষা নিয়েছি যে গুরুর কাছ থেকে, সেই গুরুকে আমি খুব ভীষণ মানি, তো আমি ভালোবেসে দীক্ষা নিয়েছি, ঠাকুরের অনেক বই টই পড়েছি। তো হতে পারে যে ওটা, আমি পজিটিভ কথাই চিন্তা করছি যে হতে পারে ওটা গুরুদেবই ছিল। কারণ আমার জন্ম যে কুষ্টি আছে, সেই কুষ্টিতে আমাকে বলাই ছিল যে তোমার কিন্তু অঙ্গহানির মানে তোমার বিশাল বিপদ হবে তো বটেই, কিন্তু তোমার 10% চান্স আছে তুমি বাঁচবে, আর যদি তুমি বেঁচে থাকো তাহলে তোমার একটা অঙ্গ বাদ যাবে, মানে সারা জীবন তোমাকে অঙ্গহানি হয়ে বেঁচে থাকতে হবে। এটা আমার কুষ্টিতেই আছে, মানে এই যোগটা আমার কুষ্টিতে আছে, কিছু করার নেই। আমি অনেক স্টোন ফোন নিয়েছি, বললো যে নিয়ে নিজেকে প্রোটেক্ট করতে পারো স্টোন নিয়ে, কিন্তু তোমার কিন্তু এই ফাড়া বা বিপদ কিন্তু যতদিন বাঁচবে তোমার সাথেই থাকবে, মানে কোনোদিন কেটে যাবে না। একজন আছে না যে আমার ফাড়া ছিল এত বয়সে, সেগুলো কেটে যায়, তো আমার ক্ষেত্রে ওই জিনিসটা নেই। আমি যতদিন বাঁচবো আমার কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হবে, এরকম কম বেশি ছোট বড় এরকম অ্যাক্সিডেন্ট হবে। তো হয়তো আমার গুরুদেবী হয়তো আমার মাথার কাছে এসে আশীর্বাদ করে গেলেন, যার জন্য আমার ওই যে অঙ্গহানি হয়ে বাঁচা বা ওই 10% বাঁচার আশা ছিল, যেটা আমার কুষ্টিতে লেখা ছিল একটা বড় অ্যাক্সিডেন্টের ঘটনা, সেটার থেকে হয়তো গুরুদেবের কৃপায় মুক্তি পেয়েছি। মুক্তি পেয়ে হয়তো এখনো সুস্থভাবে, মোটামুটি, খুব সুস্থ বলবো না, কারণ এখনো আমার বাঁ দিকের পোর্শনটা একটুখানি কমজোরি আছে। যাই হোক, কারণ আমার ছেলে 2019 অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে আমার ছেলে যখন হয়েছে আমি ছেলেকে কোলে নিতে পারতাম না, আমার হাত লক হয়ে যেত। তো যাই হোক, তো এখনো মোটামুটি সুস্থভাবে বেঁচে আছি ঈশ্বরের কৃপায়। হয়তো ওই দিনকে হয়তো আমার গুরুদেবী হয়তো আশীর্বাদ করে গেছিলেন, সেটাও হতে পারে, কিন্তু ঘটনার ব্যাখ্যা আমি খুঁজে পাইনি যে আমার মাথার কাছে এরকম কে বসেছিল, আর মানে কারই বা স্পর্শ পেলাম এরকম ঠান্ডা একটা, মানে একদম ঠান্ডা, হাতটা যেখানে ঠেকছে না, গাটা একদম পুরো ঠান্ডা। তো যাই হোক, আমি এই ঘটনার ব্যাখ্যা খুঁজে পাইনি, তাই জন্য আজকে এরকম ওই মানে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লাগলো। এর পরে একটা ঘটনা বলছি, সেটা ভৌতিক ঘটনা। সেটা হচ্ছে গিয়ে আমার জামাইবাবুকে ভূতে ধরার ঘটনা বলি। আমার জামাইবাবু মানে রাজুদা, তো সে যখন ছোট ছিল, তো তার বাড়ির পিছন দিকটা, উঠানে বলবো না, উঠান থেকে বেরিয়ে একটু পিছন দিকটা একটা কুয়ো ছিল, এবং কুয়োর পাশে একটা খেজুর গাছ ছিল। তো সেদিনকে ছিল শনিবার, আমার জামাইবাবু তখন খুবই ছোট, 3-4 পড়ে,
এরকম হবে, কি 4-5 কিংবা 4-5 হবে, এর বেশি বড় নয়। তো এরকম ছোট ছিল তখন। সেই সময় আমার মানে রাজুদা, মানে আমার জামাইবাবুর নাম রাজুদা, রাজু নাম করেই বলেছে, আমার বলতে সুবিধা হবে, আপনারাও তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তো সেই রাজুদা সেদিনকে শনিবার ছিল, ওদের বাড়িতে মাছ হয়েছিল। তো মাছ টাছ দুপুরবেলা মাছ ভাত খেয়েছে। খাওয়ার পর রাজুদা কি করেছে, ওই পিছনে কুয়োর পরে হাত ধুতে গিয়ে না মাছের মাথা নাকি একটা চিবোচ্ছিল। মানে খাওয়া শেষ হয়েছে, বাচ্চারা যেটা করে না, লাস্ট খাওয়াটা মুখে দিয়ে বাইরে চলে আসে, মানে এটা ওইখানে ফেলে ওইখানেই হাত ধুয়ে চলে আসবে এরকম। তো রাজুদাও ওরকম করেছে, যে মাছের মাথা নাকি চিবাতে চিবাতে এরকম খেতে খেতে বাইরে চলে এসেছে কুয়োর পাড়ে। এবং কুয়োর পাড়ে খেতে খেতে তখন মানে খেতে ছিবড়ে হয়ে গেছে, এরকম কিছু হবে। তো ওইটা এঁঠোটা মুখ থেকে বার করেছে, এমনিতেই মাছ, তার মধ্যে এঁঠো, আর ভর দুপুরবেলা। কি করেছে, ওই যে খেজুর গাছটা ছিল এরকম ভাবে, যে এই বাচ্চারা এরকম ঢিল ছুড়ে না, সে এরকম ভাবে ছুঁড়ে মেরেছে খেজুর গাছটার দিকে, মেরেছে। এবার রাজুদা হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে যাওয়ার পর সেদিন রাত্রিবেলা থেকে রাজুদার খুব জ্বর, এবং রাজুদার মা ভাবছে বোধহয় এমনি জ্বর, হয়তো কোনো কারণে জ্বর এসেছে। ডাক্তার ফাক্তার দেখিয়েছে, কিছু হচ্ছে না। এবার রাজুদার শুধু জ্বর এসছে, জ্বর হয়ে অচেতন অবস্থা, শুধু বলছে যে মা আমার ভয় করছে, ও আমাকে নিতে আসছে, মা আমার ভয় করছে, ও আমাকে নিতে আসছে। এবার তো রাজুদার মা বলছে যে কে নিতে আসছে তোকে? বলছে ওই তো লালবা সাদা শাড়ি পরা, একটা কপালে বড় টিপ, দেখতে পাচ্ছ না, হাতে এত বড় বড় নখ। রাজু তো বর্ণনা দিচ্ছে, এত বড় বড় নখ, আর হাত দিয়ে এরকম এরকম ভাবে ডাকছে, মা আমার না খুব ভয় করছে, আমাকে ও নিয়ে যাবে, মা আমাকে তুমি বাঁচাও, সমানে এরকম বলছে। আর রাজুদার গা থেকে না জ্বর কিছুতেই নামছে না। তো প্রচন্ড প্রচন্ড মানে জ্বর কিছুতেই নামছে না, গা প্রচন্ড গরম, আর কিছু তো খাচ্ছে না। এবার যখন এই কথাটা বলছে রাজুদা, আর চোখ ঠোক পুরো লাল, রাজুদার চোখ ঠোক পুরো লাল, যখনই চোখ খুলছে চোখ পুরো লাল। তখন রাজুদার মা বাবা ওরা তো সবাই ভয় পেয়ে গেছে যে কি হলো, ডাক্তার ভর্তি করেও কিছু হচ্ছে না। তখন রাজুদার দিদা, সম্ভবত দিদা বা মামা কেউ একজন হয়, বললো এক জায়গায় ঠিকানা দিয়েছে, যে ঠিকানা দিয়ে বলছে যে এত তো কিছু দেখালি, কিছুতেই তো কিছু হচ্ছে না, তুই বরং ওকে ওই একটা জায়গার নাম বললো, অমুক জায়গায় নিয়ে যা, ঠিকানা সব দিয়ে দিল। তখন তো ফোনের ব্যবস্থা ছিল না, ঠিকানা সব দিয়ে দিল। তখন তুই ওকে নিয়ে যা, ওখানে দেখ যদি উনি কিছু করতে পারেন, যদি করতে পারে তাহলে উনিই করতে পারবে। তাহলে এবার ওরা দেরি করেনি বেশি, ওখানে ওনার কাছে নিয়ে গেছে। যখন নিয়ে গেছে তখন মানে রাজুদার জ্বর হয়েছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তখন বলছে যে উনি বলছে যে একে আর কি বাঁচাবো, একে তো পুরো মেরেই নিয়ে এসেছিস, আমার দ্বারা আর কিছু করা সম্ভব না, আর একে আর বাঁচানো যাবে না, মুখের ওপর স্পষ্ট বলে দিয়েছে। তখন এবার রাজুদার মা বাবা, দাদুও ছিল, দিদাও ছিল, সবাই তো কান্নাকাটি করছে যে না বাবা আপনি বাঁচান, এরকম পায়ে পড়ে কান্নাকাটি করছে, যা লাগে যত টাকা লাগে আমি দেবো, আপনি আমার ছেলেকে বাঁচান। তখন বলছে যে অনেক রিকোয়েস্ট করার পর তখন বলছে আমি একটা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু ফল হবে কিনা আমি জানি না। তখন বলছে আচ্ছা ঠিক আছে বাবা, যাই হোক না কেন আপনি দেখুন। তখন একটা ডেট দিয়েছে, নির্দিষ্ট দিনে বলেছে যে অমুক দিনকে ওকে নিয়ে আয়। তার আগে ওকে কিছু একটা দিয়ে দিয়েছে, মানে তাবিজ কবজ, যাতে এর মধ্যে ওর রাজুদার কোনো ক্ষতি না হয়। তো অমুক একটা নির্দিষ্ট দিন দিয়েছে, তো অমুক দিনে রাজুদাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তারপর যা করে আর কি, তান্ত্রিকটা যজ্ঞ করে তখন বলছে যে তুই ওকে ছাড়, তুই ওকে ধরছিস না কেন? প্রথমে তো কিছুতেই সে বলবে না, বলে না আমি ওকে ছাড়বো না, আমি ওকে নিয়ে যাবো। বলছে এইটুকু বাচ্চা ছেলে ও কি অপরাধ করেছে? বলে ও আমার গায়ে এঁটো ছুঁড়েছে কেন?
ও মাছ খাচ্ছিল, মাছ খেতে খেতে আমার গায়ে এঁঠো ছুঁড়েছে কেন? বলে তুই কোথায় ছিলিস? ও তো তোকে দেখতে পাইনি। বলে ওই যে খেজুর গাছটা আছে, আমিও তো ওই খেজুর গাছেই থাকি, আমি ওই গাছটায় উঠছিলাম। মানে ওইখানে নাকি খেজুর গাছে নাকি একটা পেতনি থাকতো, সেটা কেউ জানতো না। রাজুদার বাড়ির মধ্যেই, বাউন্ডারিটার মধ্যেই একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছে একটা পেতনি থাকতো, সেটা কিন্তু কেউ জানতো না। ও নাকি ওই দুপুরবেলার সময় একবার ওই গাছ থেকে নামে আবার গাছের উপর ওঠে এরকম। রাজুদা যখন মানে ওই মাছের ইয়েটা ছুঁড়েছে, এঁঠোটা মুখ থেকে বার করে, তখন ওর গায়ে গিয়ে লেগেছে। তখন ও ওই সময় ওইটি হয় নামছিল বা উঠছিল, কিছু একটা হবে। তখন বলছে যে আমি ওকে, ও আমার গায়ে এরকম এঁঠো ছুঁড়েছে, ওর এত বড় সাহস, আমি ওকে ছাড়বো না, আমি ওকে নিয়ে যাব। তারপর যাই হোক, যা হয়, অনেক কিছুতেই তো ছাড়বে না, এরকম নিয়ে যাবে। অনেক তর্কাতর্কির পর তখন অবশেষে ছেড়ে গেছে। বলে তুই যে ছেড়ে যাচ্ছিস প্রমাণ দে। তখন বলছে যে উঠোন থেকে বলছে একটা মাটির কলসি, জল ভরা কলসি নিয়ে আমি এই উঠোনে, মানে উঠোন থেকে সোজা বেরিয়ে গিয়ে আমি বড় যে রাস্তাটা আছে সেইখানে ফেলে দেবো। এরকম জল ভরা মাটির কলসি দাঁতে করে নিয়ে গিয়ে আমি সেখানে ফেলে দেবো রাস্তার মধ্যে। তখন ওরকম করে নিয়ে ফেলে দিয়েছে আর কি জলটা। তখন বুঝতে পারলো যে ও চলে গেছে। এবার চলে গেছে, গিয়ে তো আবার সেই হয়তো খেজুর গাছে গিয়ে উঠবে, তখন তো আবারও এরকম করতে পারে। তখন উনি কি করেছে, বলছে আপনাদের বাড়ি আমাকে একবার যেতে হবে। বলছে যে হ্যাঁ হ্যাঁ চলুন অবশ্যই। তখন পিছনে গিয়ে ওরকম খেজুর গাছটা দেখেছে। এবার ওখানে ওই গজাল না, বড় যে পেরেক, গজাল বলে না কি বলে, তো ওই পেরেকগুলো খেজুর মানে মন্ত্র পড়া আর কি, ওই পেরেকটা খেজুর গাছে পুঁতে দিয়েছে এই একটাই কারণে, যে ও যদি গাছের উপর উঠে থাকে তাহলে ওই মন্ত্রভূত পেরেকটা গাছের মানে মধ্যিখানটা পুঁতেছে, মানে মানুষের হাইট যতটা তার থেকে আরেকটু উপরে। ও যদি গাছের উপরে উঠে থাকে তাহলে ও আর নিচে নামতে পারবে না, আর ও যদি নিচে নেমে থাকে তাহলে ওই গাছের উপরে আর উঠতে পারবে না, ও তাহলে অন্য কোথাও গিয়ে বাসা বাঁধবে। তো এইভাবে রাজু তাকে ভূত ছাড়ানোর পর তারপরে বহু বছর পর তারপর খেজুর গাছটাও কেটে দিয়েছিল। যাই হোক, এই ছিল আমার গল্প। আচ্ছা, আরেকটা ছোট ঘটনা বলি। সেটা হচ্ছে গিয়ে আমার দিদার সাথে ঘটা, মানে একদম ছোট ঘটনা, একদমই ছোট ঘটনা। কারণ লাইফ অনেক রাখি হয়েছে, লাইফটা বেশি বড় করবো না। 1 ঘন্টা মানে 45 মিনিট হতে যাচ্ছে প্রায়। যাই হোক, একটা ঘটনা বলি। সেটা হচ্ছে গিয়ে আমার দিদার যখন নতুন বিয়ে হয়েছে, তখন আমার দিদা নতুন বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে এসে, তখন দিদার শাশুড়ি বেঁচে ছিলেন, কিন্তু দিদার শ্বশুর মারা গেছিলেন। দিদার বিয়ের আগে দিদার শ্বশুর মারা গেছিলেন। তো তখন কিন্তু দিদার শ্বশুর যেহেতু অসুস্থ হয়ে মারা গেছিলেন, অনেকটাই বয়স ছিল, তো তখন মানে একটা আক্ষেপ নিয়ে উনি মরেছেন, যে উনি ছেলের বউয়ের মানে ছেলের বিয়ে দিয়ে যেতে পারেননি। ওনার ছেলের বউ দেখার খুব শখ ছিল, তার সেবা নেবে এরকম শখ ছিল, আগেকার দিনে মানুষদের যেটা হয়। তো যাই হোক, এবারে তো যখন দিদার বিয়ে হয়ে এসেছে, দিদা রাত্রেবেলা একদিন শুয়ে তখন দিদা দেখছে কি, এটাও মানে ভোরের দিকটা হবে, আগেকার দিনে মানুষরা তো অনেক ভোরে উঠে পড়তো, অনেক মানে অন্ধকার থাকতে থাকতে সকাল উঠে পড়তো। হ্যাঁ, মানে অন্ধকার থাকতে থাকতে উঠে পড়তো আর কি।
সকালবেলা। তো যাই হোক, দিদাও ওরকম মানে ঘুমিয়েছে, ঘুমিয়ে না দিদা একটা সময় ছিল দিদা না মাথার কাছে এরকম হাত রেখে শোয়। তো এরকম হাত রেখে যখন শুয়েছে তখন দেখছে কি মানে শুয়েছে দিদা কিন্তু ঘুমের মধ্যে, মানে ঘুমটা জাস্ট একটু ভেঙেছে আর কি, ভেঙেছে কি ভাঙেনি ওরকম, মানে মানে জাগাই ছিল মোট কথা। তখন দেখছে যে একজন ভদ্রলোক, মানে ভদ্রলোক বলতে মানে একটু বয়স্ক ভদ্রলোক, লম্বা, এবং তার কলার বোনগুলো না মানে একদম গর্ত গর্ত, এই জায়গাটা না পুরো গর্ত গর্ত ঢুকে রয়েছে। তো সে না, আর এই সাইডে মানে একটা কাঁধে একটা ওই খুঁটের মতন দেওয়া, মানে খুঁট না মানে কি বলে তোমার ওই যে একটা ধুতির একটা ভাঁজ করা ছিল, ধুতি বা গামছা কিছু একটা ভাঁজ করা ছিল, আর তোমার পরনে একটা ধুতি পরা ছিল উঁচু করে, এবং শরীরটা না একদম রোগা লম্বা, হ্যাঁ একদম রোগা আর লম্বা, মানে তোমার অনেকটাই লম্বা, বেশ অনেকটাই লম্বা। তো আর কলার বোনগুলো তো বললাম যে পুরো গর্ত গর্ত, মানে বুঝতেই পারছো খুব রোগা একটা মানুষ। দিদাকে না ঠিক এইরকম ভাবে, মানে দিদা এরকম শুয়েছে তো, দিদাকে ঠিক এইরকম ভাবে ঝুঁকে পড়ে দেখছে। তা এবার দিদা ভাবছে যে এটা কে দেখছে, আমাকে এইভাবে এরকম কে দেখছে। দিদা তো ওনাকে চিনতে পারছে না, দিদাকে এইভাবে দেখছে। দেখার পর তারপর দিদা আর কিছু কথা বাড়ায়নি, দিদা ওইভাবেই চুপচাপ শুয়েছিল। সকালবেলা উঠে তো ওনার শাশুড়িকে বলছে, মানে দিদার শাশুড়িকে দিদা বলছে যে জানেন তো কালকে না এইরকম একটা জিনিস দেখলাম, আমাকে এরকম দেখছে, তার বর্ণনা দিয়েছে যে এরকম লম্বা লম্বা পা, এরকম মানে খুব লম্বা মানুষটা এরকম। তখন দিদার শাশুড়ি তো খুব অবাক, বলছে বৌমা তুমি তুমি এইরকম দেখেছো? বলছে হ্যাঁ। বলছে এটা কে, আমি তো ঠিক বুঝলাম না। বলছে তুমি যাকে দেখেছো সে ঠিকই দেখেছো, এটা তোমার শ্বশুর। ওনার অনেক মানে ওনার মৃত্যুর আগে ওনার খুব ইচ্ছা ছিল যে উনি ছেলের বউ দেখে যাবেন, ওনার ছেলের বউয়ের হাত থেকে সেবা নেবে, ওনার খুব ইচ্ছা ছিল ছেলের বউ দেখার, কিন্তু উনি তো আগেই মারা গেলেন, তাই উনি এসে তোমাকে দেখে গেছেন। তুমি এতে ভয় পেও না, উনি শুধু তোমাকেই দেখতেই এসেছিলেন। তো এই ছিল একটা ছোট্ট ঘটনা। যাই হোক, এবারে আমি আচ্ছা লাস্ট আর একটা ছোট গল্প বলে যাই। সেটা হচ্ছে গিয়ে আমার বাবার বন্ধু শঙ্কর কাকু, সে একটা সময় যখন পড়াশোনা করতো, চাকরি বাকরির জন্য পরীক্ষা দেবে, সেই সময়টা সে থাকতো, মানে সেই বয়সে আর কি সে থাকতো জব্বলপুর। পরবর্তীকালে অনেক পরে এখানে এসেছে, এখানে এসে আমার বাবার সাথে কাশপুর গানসেল ফ্যাক্টরিতে চাকরি করতেন। তো সেই সূত্রে বাবার সাথে বন্ধুত্ব, কিন্তু শঙ্কর কাকু আগে থাকতেন জব্বলপুর। তো ওইখানে শঙ্কর কাকুর একটা স্কুলের বন্ধু ছিল, ছোটবেলার একটা বন্ধু। তো এবং শঙ্কর কাকু না সম্ভবত ওই বন্ধুর বাড়িতে ছিল বা মেসে ছিল, আমার ঠিক খেয়াল নেই। তো ওই বন্ধুটা শঙ্কর কাকু কি করতো, রাত্রেবেলা একটু তাড়াতাড়ি খেয়ে নিত, 8টা সাড়ে 8টার মধ্যে ডিনার করে একটু দুজনে হাঁটতে বেরোতো। এবার যেই হেঁটে আসতো, এবং এরকম রোজ এক একদিন এক এক জায়গায় এক একটা জায়গায় হাঁটতো। তো একদিন এরকম হাঁটছে, রাস্তায় দুজনে হাঁটতে বেরিয়ে হেঁটে হেঁটে তোমার মেন রোডের কাছে চলে এসে, মেন রোড বলতে ওদের ওই যেখানে থাকতো সেখানে না একটা ব্রিজ ছিল। ব্রিজ বলতে ওই তোমার মানে বড় বড় ভারী ভারী যে গাড়ি ঘোড়াগুলো যে যাতায়াত করে, তো সেই ব্রিজ ছিল। এবং ব্রিজের কাছে কিছুটা আসতেই প্রথমে দূর থেকে দেখতে পাচ্ছি একটা মহিলা বসে আছে। তো বসে আছে,
ভালো কথা। তারপরে শঙ্কর কাকুরা প্রথম মানে শঙ্কর কাকু ভেবেছে বোধহয় ওই মহিলাটা এমনি কেউ একজন বসে আছে, ওই রাস্তায় থাকে না অনেক ভিখারি টিকারিগুলো রাস্তা দাঁড়িয়ে শুয়ে পড়ে সেরকম। তো ওরা আর একটু এগিয়ে আসছে, যখন এগিয়ে আসছে তখন দেখছি মহিলাটা উঠে দাঁড়ালো, এবং উঠে দাঁড়ানোর পর রাতের বেলা তো বাস টাস মানে লরি টরি তো চলছে, উঠে দাঁড়ানোর পর মহিলাটা দেখছি কি হেঁটে হেঁটে যাচ্ছে, রেলিং ধরে হেঁটে যাচ্ছে। এবং শঙ্কর কাকুর ভেবেছে যে হয়তো মহিলাটা বাস ধরবে বা কিছু। তো শঙ্কর কাকু আবার বলছে মানে হেঁটেই যাচ্ছে, শঙ্কর কাকু এগিয়ে যাচ্ছে, তখন বন্ধুটা বলছে চল না অতটা এসেছি আর একটুখানি গিয়ে তখন ব্যাক করবো। বলছে না আর যাওয়ার দরকার নেই, অনেকটা চলে। তো তখন এবার তো চল এবার আমরা ব্যাক করব। তখন ওই সময় যাই হোক বলছে যে ঠিক আছে তাহলে চল ব্যাক করব। শঙ্কর কাকু বলছে তাহলে চল ব্যাক করব। তখন শঙ্কর কাকু এবার ওকে বলছে কি রে বললি যে অতটা যাবি উঠবি মানে আর একটু এগোবি, এখান থেকে কেন ব্যাক করছিস? তখন বলছে তুই দেখতে পেলি না মহিলাটাকে? বলে হ্যাঁ দেখতে পেয়েছি, ওই তো ওইখানে বসে আছে, হয়তো দাঁড়িয়ে আছে, ওই তো বসেছিল এখন দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে বাস টাস ধরবে হয়তো এগিয়ে যাচ্ছে। বলছে তুই ওর পাটা খেয়াল করেছিস? বলে না তো। তখন শঙ্করবাবু পিছন ফিরে দেখে মহিলাটা সামনের দিকে এগোচ্ছে কিন্তু পাটা কিন্তু উল্টো। তখন শঙ্করবাবু বলতে পেরেছে যে কি দেখেছে, তখন আর কথা বাড়ায়নি, ওখান থেকে চলে এসেছে। তো যাই হোক এটা আমার শেষ গল্প। আর এবার আমার ছেলে খুব তাড়া দিচ্ছে, মানে ঘুমানোর জন্য ছটফট করছে, তাই জন্য আজকে আর গল্প বেশি বাড়াচ্ছি না, আজকে এটাই আমার শেষ গল্প। এবারে আমি লাইভটাকে অফ করছি।